পরন্ত বিকেলে চিরচেনা সেই নদীর পাড়ে দাঁড়িয়ে আছে অভ্র। পরনে ওর নীল রঙের পাঞ্জাবি, মুখে কয়েক মাসের না কামানো দাড়ি, মাথার চুল এলোমেলো, চোখের নিচে গভীর কালো দাগ, রাতের পর রাত না ঘুমানোর স্পষ্ট চিহ্ন। মলিন মুখে নদীর দিকে শান্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সে। এই জায়গাটিকে ঘিরে কত শত স্মৃতি, সেই খুনসুটি হাসি কান্না মিশ্রিত স্মৃতিগুলো বারবার ভেসে উঠছে ওর মনে। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সেই স্মৃতিগুলো মুছে ফেলার উদ্দেশ্যেই আজ এখানে এসেছে অভ্র। স্মৃতির ভারে ভারাক্রান্ত হয়ে কখন যে চোখ দুটো ভিজে উঠেছে নিজেই টের পায়নি সে। হঠাৎ কারো মিষ্টি কণ্ঠে ডাকা পড়ে, অভ্র! পেছন ফিরে চমকে ওঠে সে। কেউ এসেছে জানতে পেরে চোখের কোণে জমে থাকা ব্যর্থতার জল মুছে ফেলল অভ্র। আপাতত এই দুর্বল মুহূর্তটা কাউকে দেখাতে চায় না সে। ছেলেরা নাকি কাঁদে না, সমাজ এমনটাই বলে। হাজারো প্রতিকূলতার মাঝেও শক্ত থাকতে হয়। ঠোঁটের কোণে একটুকু মিথ্যে হাসি ঝুলিয়ে রেখে অভ্র ধীরে ধীরে এগিয়ে যায় সেই কাঙ্ক্ষিত নীল শাড়ি পরিহিতা মেয়েটির দিকে। মেয়েটি দাঁড়িয়ে আছে, পরনে নীল শাড়ি, হাতে নীল চুড়ি, চোখে গাঢ় কাজল, লম্বা চুলগুলো বেনি করে একপাশে রাখা, মুখে নেই কোনো প্রসাধনী ছোঁয়া। যেভাবে অভ্র চেয়েছিল মেয়েটিকে দেখতে, অবনী ঠিক সেভাবেই সাজিয়েছে নিজেকে। বিদায়ের শেষ মুহূর্তে ঠিক এমনটাই চেয়েছিল অভ্র। 4 বছর আগে বর্ষার দিনে যেমন প্রথম দেখেছিল অবনীকে, হয়তো এই রূপেই তাকে শেষবার দেখতে চেয়েছিল সে। অবনীর পরিচয়টা একটু বলা যাক। অনার্সের 2য় বর্ষে পড়ে। মাস 2-1 পরেই পরীক্ষা। অভ্রের এক ডাকে তৎক্ষণাৎ ছুটে এসেছে সে। হয়তো অনেক দিন পর সামনে থেকে অভ্রকে দেখার লোভটাই সামলাতে পারেনি। অভ্রের পুরো নাম মাহমুদ অভ্র। মাস্টার শেষ করে চাকরির খোঁজে ছুটে বেড়াচ্ছে, কিন্তু এখনও চাকরির সেই সোনার হরিণের দেখা মেলেনি। তাই সবাই ওকে ভবঘুরে বলেই ডাকে। অভ্রের মলিন মুখ দেখে হঠাৎ মন খারাপ হয়ে যায় অবনীর। প্রিয় মানুষটিকে এমন ক্লান্ত হতাশ লাগলে কার না খারাপ লাগে। অবনীর কাছে অভ্রের মন খারাপের কারণ অজানা নয়, সবই জানে সে। চুপ করে থাকতে দেখে অভ্র বলে ওঠে, কেমন আছো বাবুই? প্রশ্নটা করেই নিজেই থেমে যায় অভ্র। এমন পরিস্থিতিতে এমন প্রশ্ন বোকামি বই কি। অভ্রর মুখে এতদিন পর নিজের নাম শুনে চমকে ওঠে অবনী। নিজেকে সামলে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তোমার এমন অবস্থা হয়েছে কেন? এই কয়েকদিনেই এত শুকিয়ে গেছ। অবনীর কথায় স্মিত হেসে ফেলে অভ্র। মেয়েটা এখনও কতটা ভাবে ওকে নিয়ে, অথচ আর কিছুদিন পরেই শেষ হয়ে যাবে সব। সব রঙিন স্বপ্নগুলো যেগুলো দুজনে মিলে বুনেছিল এত যত্নে, সব হারিয়ে যাবে। হাসতে দেখে অবনী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আমি কি তোমাকে হাসির কিছু বলেছি নাকি? না তো, আমি কখন বললাম তুমি আমাকে হাসির কথা বলেছ? অভ্রর কথায় কিছুক্ষণ চুপ করে থাকে অবনী। মনে মনে ভাবে, অভ্রর কি মাথা খারাপ হয়ে গেল? এমন অবস্থায় কেউ এভাবে কথা বলে? অভ্র কি সত্যি কষ্টে নেই? বুকের বাপাসটা কি শূন্য লাগছে না? নিজের নিয়তির কথা তো অবনী আগেই জানত, তবু আজ কেন তা মেনে নিতে পারছে না? তার এতদিনের সাজানো স্বপ্ন কি তবে এক নিমিষেই ভেঙে যাবে? প্রশ্নগুলো রয়ে যায় মনে, তবে উত্তর আর মেলে না। হঠাৎ অভ্র বলে ওঠে, অবনী চলো না, শেষবারের মতো আমরা নদীর পাড়ে বসে অস্তমিত সূর্যটা দেখি। অবনী কিছু না বলে অভ্রর পাশে নদীর পাড়ে গিয়ে বসে পড়ে। তবে ভেতরটা আজ বড্ড শূন্য। দুজনে পাশাপাশি বসে আছে, দৃষ্টি সামনে নদীর ঘোলাটে পানির দিকে। একটানা নীরবতার পর অবনী বলে, কি যেন বলবে বলেছিলে, এখনো বললে না তো? অভ্র চোখে চোখ রেখে বলল, এখন বলার ইচ্ছে করছে না। তবে কি করতে ইচ্ছে করছে? তোমার সাথে গল্প করতে ইচ্ছে করছে, যে গল্পে থাকবে না কোনো দায়বদ্ধতা, না থাকবে কোনো প্রেমিকের ব্যর্থতা। আমরা কি জীবনটাকে আরেকবার সুযোগ দিতে পারি না? অবনীর কণ্ঠে আক্ষেপ। অভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক তো সুযোগ দিলাম,
কিন্তু ফলাফল তো পেলাম না, আর হয়তো পাবও না। তাই আজ আরেকজনের জীবন নতুন রঙে রাঙিয়ে দিতে এসেছি। আমি কি তোমার রঙে নিজেকে সাজাতে পারি না? আমার রঙটা যে বড্ড বেশি ফিকে, সেই রং তোমাকে কেবল বিবর্ণই করে দেবে। তবে আমি সেই বিবর্ণ রঙেই নিজেকে সাজালাম। কিন্তু আমি তো তোমাকে বিবর্ণ রঙের শাস্তি দিতে পারি না। তোমাকে তো রঙিন রঙেই মানায়। আমি কি তবে অপূর্ণই থেকে যাব? মোটেও না। তুমি তো আমার অপূর্ণতার মাঝেই পূর্ণ। তাহলে কি জীবনের বাকি পথটা আমাকে একাই চলতে হবে? না, তোমাকে অন্য কারো হাত ধরে চলতে হবে। সেই পথে হয়তো আমার কোনো অস্তিত্ব থাকবে না, তবু তুমি সুখী হবে। তোমার সুখটাই আমার কাম্য। আবারও নীরবতা। শুধু দুজনেই বোঝে এ নীরবতা কত কথা বলে। আমাদের শহরটা যদি এক হতো, খুব ক্ষতি হতো। অবনীর আকুতি। তাহলে হয়তো আমার বিবর্ণ ছোঁয়ায় তোমার রঙিন শহরটাও ফিকে হয়ে যেত। তাই বরং তুমি রঙিন থাকো। আমি না হয় আমার বিবর্ণ শহরের এক কোণে নিঃসঙ্গ হয়ে থাকি, যেখানে শুধু আমার একান্ত কিছু অনুভূতি থাকবে। তুমি খুব স্বার্থপর, অভ্র। নিজের প্রিয় মানুষটিকে সুখী দেখতে মাঝে মধ্যে স্বার্থপর হতে হয়। সময় গড়িয়ে এলো বিষাদের লগ্ন। রক্তিম সূর্যটা ঢলে পড়েছে পশ্চিমে। দিন শেষে পাখিরা উড়ে চলেছে নিজ নিজ নীড়ে। শুধু অবনী জানে সে হয়তো ওর গড়া নীড়ে আর ঘর বাঁধতে পারবে না। এটাই কি তবে ওর নিয়তি, নাকি সমাজের বানানো কিছু নিয়মই ওর ভাগ্য হয়ে গেছে? ধীরে ধীরে গোধূলি লগ্ন পেরিয়ে নামে সন্ধ্যা। শীতল হাওয়ায় যেন দুজন যুদ্ধে পরাজিত সৈনিকের বিদায় বয়ে আনে। দুজনের শহর যে আলাদা, এই সত্যকে মেনে নেয়ার সময় এসে গেছে। অভ্র মনে মনে ভাবে, সময়টা আরেকটু যদি থাকত, আরও কিছুক্ষণ ওর পাশে থাকতে পারতাম। কিন্তু না, আরও দুর্বল হওয়া চলবে না। অবনীকে সামনে রেখে আর কাঁদা যাবে না, নইলে অবনীও নতুন করে জীবন শুরু করতে পারবে না। আমরা কি তবে আমাদের অতীতকে ভুলে যাব? অবনীর প্রশ্ন। অভ্র চুপ করে থাকে। সে তো কখনো ভুলতে পারবে না অবনীকে। তবু বলল, চলো, অনেক সময় পেরিয়ে গেছে, এবার আমাদের যাওয়া উচিত। অভ্রর কথাই অবনী বুঝে যায়। অভ্র আজ শুধু দায়িত্ব আর ব্যর্থতার ভারেই জর্জিত। যে অভ্রকে একদিন চিনত, সে হারিয়ে গেছে চিরতরে। শেষ অবধি নিজেকে সামলে দাঁড়িয়ে পড়ে অবনী। অভ্রর দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলে, ভালো থেকো প্রিয়। আমাদের এক হওয়াটা হয়তো নিয়তিতে ছিল না। আমি না হয় দূর থেকে তোমার অপূর্ণতার মাঝেই পূর্ণ হয়ে রইলাম। এই বলে চলে যায় সে। অভ্র এগিয়ে যেতে চাইলেও অবনী একাই পা বাড়ায় অজানা গন্তব্যের দিকে। আজ থেকে শুরু হবে ওর নিঃসঙ্গ পথ চলা। অন্ধকারে দাঁড়িয়ে রইল অভ্র, চোখ তখনও ভিজে থাকা প্রিয় মানুষটির দিকে। এক সময় গাঢ় অন্ধকারে হারিয়ে গেল অভ্রের ছায়া। দিন শেষে দায়িত্ব আর ব্যর্থতার ছায়ায় এভাবেই হারিয়ে যায় হাজারো অভ্র অবনী। আল্লাহ হাফেজ।